হাই, আপনারা দেখছেন গৌতমের পাঠশালা। আজকে আমি আলোচনা করব বাংলা সাহিত্যের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় চর্যাপদ। এই চর্যাপদের আলোচনাটিকে আমি কতগুলো পর্বে ভাগ করেছি। আজকে প্রথম পর্ব আলোচনা করব। প্রথম পর্বে থাকবে চর্যাপদের পুঁথি আবিষ্কার। পুঁথি আবিষ্কার। এই চর্যাপদের পুঁথি আবিষ্কার করার আগে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি তা নিয়ে নানা দ্বন্দ্ব ছিল, ধোঁয়াশা ছিল। বিভিন্ন জন বিভিন্ন ভাবে অনুমান করে বলছিলেন, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী তিনি যখন এই পুঁথিটি আবিষ্কার করলেন তারপরেই কিন্তু বাংলা সাহিত্যের আদি নিদর্শন সম্পর্কে সমস্ত ধোঁয়াশা কেটে যায়। তো প্রথমে কি কি অনুমান করা হয়েছিল সেটা নিয়ে আমরা একটু জানবো। 1858 খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র রাজেন্দ্রলাল মিত্র রাজেন্দ্রলাল মিত্র তিনি বিবিধার্থ সংগ্রহ এই পত্রিকাতে একটি প্রবন্ধ লিখেছিলেন, বঙ্গভাষার উৎপত্তি। এই বঙ্গভাষার উৎপত্তি নামক প্রবন্ধে তিনি বলছেন যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি না বিদ্যাপতির রচনাবলী। এই বিদ্যাপতির রচনাবলীকে বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলে তিনি অনুমান করছেন। আবার এর ঠিক অনেক বছর পর 1911 খ্রিস্টাব্দে দীনেশচন্দ্র সেন কি করছেন, দীনেশচন্দ্র সেন তিনি অনুমান করে একটা বিষয়কে বলছেন। দীনেশচন্দ্র সেন বলছেন তার একটি গ্রন্থে, দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এই গ্রন্থে তিনি বলছেন যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন এই বিদ্যাপতি রচনাবলী নয়। তিনি কতগুলো বিষয়কে বলছেন। তিনি বলছেন গোপীচন্দ্রের গান, দুয়ে ডাক, তিনে খনার বচন, এগুলোকে তিনি কিন্তু বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে অনুমান করে বলছেন। যদিও এই সবটাই অনুমান, এইগুলো বলার পিছনে তথ্য ততটা প্রতিষ্ঠিত নয় যতটা অনুমান প্রতিষ্ঠিত। কেমন? এরপরে ঠিক 1911 খ্রিস্টাব্দের পর 1916 খ্রিস্টাব্দ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আবিষ্কার করলেন এবং তারপরে পাঠক সমাজে বা পণ্ডিত মহলেও একটা সাড়া পড়ে যায় এবং সকলেই বিচার করে দেখলেন যে হ্যাঁ সত্যি বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। তো তারপরে অর্থাৎ 1911 সালে আমরা জানতে পারিনি,
1858 সালে, হ্যাঁ জেনেছি, এগুলো জেনেছি, কিন্তু এগুলো একটা অনুমান ভিত্তিক ছিল, কংক্রিট যুক্তি ছিল না, তথ্য ছিল না, প্রামাণিক তথ্য ছিল না। ফলে এখানে এসে আমরা সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাই, সমস্ত ধোঁয়াশা কেটে যায়। এইবারে আমি সেই বিষয়টা বলবো। এবারে আসি আবিষ্কার নিয়ে। নেপাল ও তিব্বত, নেপাল ও তিব্বতে সে সময়ে, মানে সে সময় বলতে ধরে নিন 20 শতকের গোড়ার দিকে বা 20 শতক 19 শতকের শেষের দিকে, সে সময়ে অনুসন্ধান করে জানা যাচ্ছে যে নেপাল ও তিব্বতে বহু বৌদ্ধ পুঁথি সংগৃহীত আছে। ফলে প্রথমে বিদেশিরা কি করছেন না, তারা নেপালে চলে যাচ্ছেন, নেপাল তিব্বতে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে তারাও বেশ কিছু পুঁথি আবিষ্কার করছেন। কারা না, বিদেশিরা। এই বিদেশিদের দেখে বাঙালি পণ্ডিতরাও থেমে থাকেননি, তারাও, তাদের মধ্যে কে না, এই রাজেন্দ্রলাল মিত্র, রাজেন্দ্রলাল মিত্র মিত্র তিনি কি করছেন, তিনিও নেপালে চলে যাচ্ছেন। সেখানে গিয়ে তিনিও বেশ কিছু পুঁথি আবিষ্কার করছেন তিনিও। এবং সেই পুঁথিগুলো, যে পুঁথিগুলো তিনি আবিষ্কার করেছেন, সেই পুঁথিগুলো তিনি একটা পুঁথির তালিকা বের করছেন। কত সালে? 1882 খ্রিস্টাব্দে। 1882 খ্রিস্টাব্দে তিনি একটি পুঁথির তালিকা গ্রন্থ বের করছেন। পূর্ণাঙ্গ কোনো গ্রন্থ নয়, তালিকা গ্রন্থ, যেখানে পুঁথির নাম পাওয়া যাচ্ছে, তিনি যে যে পুঁথি আবিষ্কার করছেন। তো সেই গ্রন্থটির নাম তিনি কি দিচ্ছেন, যেহেতু নেপালে থেকে পেয়েছেন এবং সংস্কৃতে লেখা, মানে সংস্কৃতে লেখা, তাই তিনি গ্রন্থটির নাম দিচ্ছেন সংস্কৃত বৌদ্ধদের লেখা, তাই দিচ্ছেন সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। তিনি তার তালিকা গ্রন্থটির নাম এই দিচ্ছেন, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, এবং এখানে তার আবিষ্কৃত পুঁথিগুলির নাম পাওয়া যাচ্ছে। কিন্তু এরপরে কি হচ্ছে না, এরপরে এই রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর পর সরকারিভাবে দায়িত্ব পাচ্ছেন কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। হরপ্রসাদ শাস্ত্রী, এই হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় কোথায় কোথায় দায়িত্ব পাচ্ছেন না, এই বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা, এই জায়গাগুলোতে তিনি পুঁথি সন্ধান ও সংগ্রহের দায়িত্ব পাচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় সরকারিভাবে। এবং তিনি সেই বাংলা, বিহার, আসাম, উড়িষ্যাতে তিনি পুঁথি সন্ধানের জন্য গেছেন, দেখেছেন। কিন্তু তার ওই যে রাজেন্দ্রলাল মিত্র, তিনি নেপালে গিয়ে বেশ কিছু পুঁথি আবিষ্কার করেছেন, ফলে সেই রাজেন্দ্রলাল মিত্রের পুঁথির ভিত্তিতে তারও মনে হলো যে নেপালে বোধহয় কিছু পাওয়া যাবে, নেপালে এখনো বৌদ্ধ গ্রন্থ পাওয়া যাবে। তাই তিনি চলে গেলেন নেপালে। তিনি নেপালে গিয়ে তিনিও বেশ কিছু পুঁথি পেলেন, নেপালে গিয়ে তিনিও বেশ কিছু পুঁথি পেলেন। সেই পুঁথিগুলো কি কি পেলেন এবং কখন কখন গেছেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।
হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিনি নেপালে গিয়ে পুঁথিগুলো আবিষ্কার করলেন। কবে কবে গেছেন? 1897 সালে, 97 খ্রিস্টাব্দে তিনি প্রথমবার যাচ্ছেন। 1898 খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয়বার যাচ্ছেন, আর 1907 খ্রিস্টাব্দে তিনি তৃতীয়বার যাচ্ছেন। তাহলে প্রথম এবং দ্বিতীয়বারে তিনি কিন্তু বেশ কিছু পুঁথি আবিষ্কার করছেন, এবং এই 98 এর পরে 9 বছর ধরে তিনি কিন্তু ওই পুঁথিগুলো নিয়ে, এখানে যে পুঁথিগুলো তিনি আবিষ্কার করেছেন সেই পুঁথিগুলো নিয়ে কিন্তু গবেষণা করেছেন, এবং 1907 সাল পর্যন্ত তিনি গবেষণা করে তিনি বুঝলেন যে আরো বোধহয় কিছু গ্রন্থ, কিছু পুঁথি নেপালে পাওয়া যেতে পারে। কারণ তিনি এগুলো নিয়ে সন্তুষ্ট হতে পারছিলেন না। তিনি ভাবছিলেন, তার মনে হচ্ছিল বারবার যে এখনো আমি যেটা আশা করছি সেই আশাপ্রদ কোনো পুঁথি পাইনি, হয়তোবা পাওয়া যেতে পারে। তাই তিনি 1907 সালে তৃতীয়বারের জন্য নেপালে চলে গেলেন, এবং সেখানে গিয়ে যেটা পেলেন সেটাই হলো চর্যাপদ। কেমন? এইবারে তিনি এই সময়ে কি কি পেলেন, তিনি যে বিষয়গুলো পেলেন আমি একটা একটা করে লিখছি। 1 নম্বরে চর্যাপদ, অর্থাৎ তিনি যে নামটা দিচ্ছেন চর্য বিনিশ্চয়, সেটাই লিখলাম, তিনি যে নামটা দিয়েছেন চর্য বিনিশ্চয়। 2 নম্বরে কি পাচ্ছেন? সরহপাদের দোহা ও অদ্বয় বজ্রের সহ জামনায় পঞ্জিকা, 3 নম্বরে তিনি পাচ্ছেন কৃষ্ণাচার্যের দোহা ও আচার্যপাদের মেখলা টিকা, এগুলো পাচ্ছেন। তার সাথে 4 নম্বরে ডাকার্ণবের পুঁথি, তো এর মধ্যে এই 3টে গ্রন্থের ভাষা কি? এই 3টে গ্রন্থের ভাষা হচ্ছে পশ্চিমা অপভ্রংশ, হচ্ছে এই গ্রন্থগুলোর ভাষা। কিন্তু চর্যাচর্য বিনিশ্চয়ের ভাষা হচ্ছে প্রাচীন বাংলা ভাষা, অর্থাৎ প্রত্ন বাংলা ভাষা। এই প্রত্ন বাংলা ভাষায় লেখা, অর্থাৎ বাংলা ভাষায় একটি গ্রন্থ পাওয়া যাচ্ছে বাংলা ভাষায় লেখা, এবং এটি একটি পূর্ণাঙ্গ গ্রন্থ। বাকিগুলো কিন্তু পশ্চিমা অপভ্রংশে লেখা। কেমন?
এইবার এই যে সবগুলো পুঁথি একসঙ্গে করে একত্রিত করে তিনি একটি বই বের করলেন, একটি গ্রন্থ বের করলেন। সেটি 1916 সালে 16 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হলো। এবার প্রশ্ন হতে পারে বইটির নাম কি? তিনি যে বইটা বের করলেন যাতে এই সবগুলো পুঁথি একসঙ্গে আছে, সেই বইটার নাম কি? সেই বইটার নাম কিন্তু একটু বড়। তো সেই বইটার নামটাও মনে রাখার সুবিধা আছে, বলছি। বইটার নাম কি দিলেন না, 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। বৌদ্ধ গান ও দোহা, এটা একটু বড় নাম, কিন্তু মুখস্থ করার কিন্তু টেকনিক আছে। যেমন যদি প্রশ্ন করা হয়, আসলে আমরা তো জানি যে যে পুঁথিগুলো তিনি আবিষ্কার করেছেন সেগুলো গবেষণা করে দেখেছেন যে এগুলো প্রায় 1000 বছরের পুরানো, ওই প্রাচীন যুগের লেখা। তার মানে 900 থেকে 1200-র মধ্যে। তাহলে 1900 সালে তিনি যখন আবিষ্কার করছেন, 1900 থেকে 900 ফিরে গেলে প্রায় 1000 বছর হচ্ছে, 1000 বছরের পুরানো। তাহলে প্রশ্ন করতে পারি কত বছরের পুরানো? উত্তর হবে 1000 বছরের পুরানো। কোন ভাষায় লেখা? বাংলা ভাষায় লেখা। যদি এটা পশ্চিমা অপভ্রংশে, কিন্তু একসঙ্গে তিনি লিখছেন, বলছেন বাংলা ভাষায়। এবং কি বিষয়ে লেখা? না বৌদ্ধ গান, বৌদ্ধদের সাধনা বিষয় বা বৌদ্ধদের সমাজের বিষয়, সেগুলো নিয়ে গান ও দোহা লেখা, গান ও দোহা। তার মানে কি হলো, 3টি প্রশ্নের উত্তর দিলে তবে এটা কিন্তু মনে রাখা যাবে। কত বছরের পুরানো, কোন ভাষায় লেখা এবং কি বিষয়। 1000 বছরের পুরানো, বাংলা ভাষায় লেখা, বৌদ্ধ গান ও দোহা। কেমন? এই হচ্ছে এই সবগুলো পুঁথি মিলিয়ে যে গ্রন্থটি তিনি প্রকাশ করছেন, সেটা হলো এই নাম। এরপরে আমরা তো আর এগুলো নিয়ে বেশি চর্চা করবো না। আমাদের মানে মূল বিষয় সেটা হচ্ছে চর্যাপদ, অর্থাৎ চর্যাচর্য বিনিশ্চয়। তো এই চর্যাপদ এটি তিনি কিন্তু 1907 সালে আবিষ্কার করছেন এবং 1916 সালে, অর্থাৎ এই বইটা প্রকাশ পেয়ে যাওয়া মানে চর্যাপদও প্রকাশ পেয়ে যাওয়া, অর্থাৎ চর্যাপদ সম্পর্কে আমরা জানতে পারছি 1916 সালে। তাহলে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদটাও প্রকাশ পাচ্ছে, এবং তারপরেই কিন্তু এই সমস্ত রকমের যে মানে ধোঁয়াশা, যে ধন্দ, সেগুলো কিন্তু কেটে যাচ্ছে এবং পণ্ডিতরা সকলেই স্বীকার করে নিচ্ছেন যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। তো এই হচ্ছে চর্যাপদের আবিষ্কার সংক্রান্ত তথ্য, চর্যাপদের পুঁথি আবিষ্কার। এরপরে আমরা আলোচনা করব চর্যাপদের পুঁথির পরিচয়, নামকরণ বা আরো পরবর্তী যেসব টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমার আলোচনাটি শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।